আজু কেন দেখি বিপরীত, হবে বুঝি দোহার চরিত। চণ্ডীদাস মনে মনে হাসে, এরূপ হইবে কেন দেশে। পদকার কে? পদকার চণ্ডীদাস। কোন পর্যায়ের পদ? বংশী শিক্ষা ও নৃত্য শিক্ষা সখীরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন পর্যায়ের পদ? এই পদের বৈশিষ্ট্য কি? অংশটি ব্যাখ্যা করো। বংশী শিক্ষা ও নৃত্য শিক্ষা পর্যায়ের পদ। আচ্ছা, এই পদের বৈশিষ্ট্য কি? সখীরা কবি চিরকাল দেখে এসেছেন শ্যামসুন্দরী বাঁশি বাজিয়েছেন, কিন্তু আজ দেখা গেল সম্পূর্ণ বিপরীত চরিত্র। আজ যিনি বাঁশি বাজাচ্ছেন তিনি শ্যাম নয়, রাধা। বস্তুত কৃষ্ণের পোশাক পরেই কুঞ্জে রাধা বংশী শিক্ষা করছেন। অংশটি ব্যাখ্যা করো। এ বিপরীত চিত্রে সখীরা বিস্মিত। একদা কৃষ্ণের কাছে রাধা শিক্ষা পেতে চাইলে কৃষ্ণের অনুযোগ রাধাকে কৃষ্ণের বেশ ধারণ করতে হবে। আবার সবার অগোচরে তাই রাধাকৃষ্ণ পরস্পরের বেশ পরিবর্তন করে। এই অপরিচিত বেশভূষা দেখে সখীরা ভাবতে শুরু করেছে, এদের চরিত্র বুঝি এমন, অন্যে তার স্বরূপ বুঝবে না। কবি চণ্ডীদাসও মনে মনে হাসছেন আর ভাবছেন, বোধহয় অন্য কোনো দেশে এমন রাধা নেই। রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, এমন ব্যথিত নাই ডাকি বন্ধু বলি। পদকার কে? পদকার কবি চণ্ডীদাস। কোন পর্যায়ের পদ? আপেক্ষানুরাগ পর্যায়ের পদ। এই ব্যাকুলতার যথাযথ ব্যাখ্যা দাও। কৃষ্ণকে পেতে রাধা অসাধ্য সাধনে তৎপর। দিনকে রাত, রাতকে দিন করেছে, তবু কৃষ্ণের প্রেমের স্বরূপ সে বুঝতে পারেনি। নিজেকে অভাগিনী বিবেচনা করে স্রোতের শ্যাওলার সঙ্গে তুলনা করেছে। কারণ শ্যাওলা যেমন আপন ইচ্ছায় যেতে পারে না, স্রোতের টানে ভেসে যায়, অনুরূপভাবে রাধাও সংসারে ফিরে যেতে ইচ্ছা পোষণ করেও ফিরতে পারেন না। সে যেন বিশ্ব সংসারে একাকী, কৃষ্ণের মতো প্রেমনিধি থেকেও নেই, এমন কোনো দরদি বন্ধু নেই কাছে, তো বন্ধু নেই কাছে, তো তাকে একটু আপন জনের মতো বিষাদে সান্ত্বনা দেবে। নেক্সট কোশ্চেন। পুন পুন গতাগতি করু ঘরপথ, ক্ষণে ক্ষণে ফুলবনে চলই একান্ত, ছল ছল নয়ন কমল, সুবিলাস নব নব, ভাব করত পরকাশ। পদকর্তা কে? পদকর্তা রাধামোহন ঠাকুর। কোন শ্রেণীর পদ? গৌরাঙ্গ বিষয়ক গৌড়চন্দ্রিকা পদ। কাকে উদ্দেশ্য করে কবি বলেছেন? গৌরাঙ্গকে উদ্দেশ্য করি কবি এই উক্তি করেছেন। এই পদের বৈশিষ্ট্য কি? রাধা ভাবে ভাবিত গৌরাঙ্গ দেবের মতো শ্রীমতী রাধিকার পূর্বরাগ আরতি ফুটে উঠেছে। কৃষ্ণের পুনর্দর্শনের আকাঙ্ক্ষায় রাধার তনু মনে যে ভাব সঞ্চারিত হয়েছিল, গৌর দেহেও সেই ভাব সুপরিস্ফুট। গৌরাঙ্গদেব একবার ঘরে আসছেন, আবার পথে বেরিয়ে যাচ্ছেন, কখনো ফুলবনে একা ঘুরে বেড়াচ্ছেন। তার কমলের মতো নয়ন যুগল ছলছল করছে এবং প্রতি মুহূর্তে অপরূপ ভাব সঞ্চারিত হচ্ছে। নেক্সট কোশ্চেন। কত মধু যামিনী রভেশে গোয়ালু, না বুঝুলু কৈছন্ন কেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু, তব হিয়া জুড়ন না গেল। কবি কোন কবির রচনা? কবি বল্লভের রচনা। কোন শ্রেণীর পদ? পূর্বরাগ পর্যায়ের পদ। তাৎপর্য ব্যাখ্যা করো। কোনো এক সখী শ্রী রাধার কাছে জানতে চায় প্রেমের স্বরূপ কি। তাতে রাধা জানায়, প্রেম প্রীতি কি তা ভাব প্রকাশ করা যায় না,
তা উপলব্ধির অগোচর। রাধার ভিন্ন কোনো সত্তা নেই, তার জীবন কৃষ্ণময়। তবে কৃষ্ণর প্রেমের স্বরূপকে সে আজও বুঝতে পারেনি। কত বসন্ত রাত্রি কৃষ্ণ সঙ্গিনী হয়ে রাধিকা কাটিয়েছে, কিন্তু কৃষ্ণের স্বরূপ উপলব্ধি করতে পারেনি। লক্ষ লক্ষ যুগ হৃদয় হৃদয় যোগ করে কাটিয়েছে, তবু তার হৃদয় তৃপ্ত হয়নি, কারণ কৃষ্ণের স্বরূপ হলো অমাগ মানস গোচর। নেক্সট, জলবিন্দু মিন থেকে হুবহু না জিয়ে, মানুষে এমন প্রেম কোথাও না শুনিয়ে। ভানু কমল বলি স্নেহে সেহে হেন হয়, হিমে কমল মরে ভানু সুখে রয়। কবি কে, কোন শ্রেণীর পদ? কবিকে না কবি চণ্ডীদাস। কোন শ্রেণীর পদ? পূর্বরাগ পর্যায়ের পদ। তাৎপর্য বিশ্লেষণ করো। তাৎপর্য বিশ্লেষণ: রাধাকৃষ্ণের প্রেম অতুলনীয়। মানুষ্য জগতে এমন প্রেমের দৃষ্টান্ত মেলে না, কারণ ক্ষণিকের জন্য উভয়ের বিচ্ছেদ ঘটলে তা মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, কৃষ্ণপ্রেম বিরহিণী রাধিকারও অনুরূপ দশা। বাস্তবিক সূর্য ও পদের মধ্যে অপরূপ প্রেমের সন্ধান করা হয়ে থাকে, অর্থাৎ সূর্যোদয়ই পদ্ম বিকশিত হয়। সূর্যের বিরহ পদ্ম সইতে না পারে না বলে প্রভাতের সূর্যলোকেই কমল ফুটে ওঠে। কিন্তু রাধাকৃষ্ণের প্রেমের সঙ্গে এর তুলনা চলে না, কারণ হিমে কমলের অপমৃত্যু ঘটলেও পূর্ণ সূর্যোদয়ের তা অন্তরায় হয় না। অর্থাৎ সূর্যের বিরহ কমল না সহ্য করতে পারলেও কমলের অভাব সূর্য গ্রাহ্য করে না। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম এমন অচ্ছেদ্যভাবে যুক্ত যে প্রেমিক প্রেমিকার তিলক অদর্শন মৃত্যুর নামান্তর। নেক্সট কোশ্চেন: করম বিপাকে গতাগতি পুনপুন রতিরহ তুয়া পরসঙ্গ। কবি কে? বিদ্যাপতি। কোন শ্রেণীর পদ? প্রার্থনা বিষয়ক পদ। করম বিপাক কি? মানুষ কর্ম অনুযায়ী ফল লাভ করে, তা কর্ম বিপাকে রূপান্তর লাভ করেছে। গতাগতি পুনপুন কেন না, এই কর্মদোষে মানুষ বারে বারে পৃথিবীর বুকে জন্মের মধ্য দিয়ে ফিরে আসে, এটাই কবির কাছে গতাগতি পুণ্যপুন। জগৎপতি হলেন স্বয়ং মাধব। তুচ্ছ জীবকে আশ্রয় দেবার দায় তার। কবি কর্মদোষ বা কর্মগুণে পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করতে পারেন, তবে তার কামনা প্রতি জন্মেই যেন ভগবত প্রসঙ্গে তার মতো থাকে। এই উক্তির মধ্যে জন্মান্তরবাদের সুর ধ্বনিত হয়েছে। ত্রিভুবন মণ্ডন কলিযুগ কাল, ভুজক ভয় খণ্ডন রে। কবি কে? কোন পর্যায়ের পদ? কবি কে? কবি গোবিন্দ দাস। কোন পর্যায়ের পদ? বীরাঙ্গ বিষয়ক পর্যায়ের পদ। কার প্রসঙ্গে বলা হয়েছে? গৌরাঙ্গদেব প্রসঙ্গে বলা হয়েছে। তাৎপর্য কি? গৌরাঙ্গকে প্রত্যক্ষ দর্শন থেকে কবি বঞ্চিত হলেও কল্পনায় তার স্বরূপ প্রত্যক্ষ করেছেন। গৌরাঙ্গের স্বরূপ এমনই স্বর্গমর্ত পাতাল, এমনকি কাল সর্পরূপ কলিযুগের গ্লানিময় ভয় থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতেও তিনি তৎপর। সমগ্র সমাজ সংসার পুলকিত আকুল কলবরে তার প্রতি প্রেম গদগদ চিত্ত, কারণ গৌরাঙ্গদেব স্বয়ং হাসি হাসি মুখে মধুর ভাষণে অমৃত বর্ষণ করে চলেছেন। তাতে মন্দাকিনী স্রোতের মতো দুনয়নে
অশ্রুবারী রাশি ঝরে পড়েছে। অর্থাৎ গৌরাঙ্গের সৌন্দর্য ধারণাতীত, তার সীমা অনুভব করা কখনোই সম্ভব নয়। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহিক দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে সুখ। কবি কে? চণ্ডীদাস। কোন পর্যায়ের পদ? নিবেদন পর্যায়ের পদ। কাকে কেন কলঙ্কিনী বলা হয়েছে? কৃষ্ণপ্রেমে উন্মাদিনী রাধিকা সমাজ সংসারে সব ভুলেছেন, কারণ কৃষ্ণই তার অভীষ্ট। কৃষ্ণ যেহেতু পরপুরুষ, সেই হেতু রাধার এই আসক্তি সাধারণের কলঙ্করূপে প্রতিপন্ন হয়েছে। রাধা অপরের বিবাহিত পত্নী, তাই তো সে কৃষ্ণ কলঙ্কিনী। তবে রাধিকা এই কলঙ্কের জন্য ব্যথিত বা চিন্তিত নয়, বরং কৃষ্ণপ্রেমে যদি তিনি নিজেকে ডুবিয়ে দিতে পারেন, তবে স্বপ্নসাদ ভার পূরণ হবে এবং তার জন্য যে কলঙ্ক, সেই কলঙ্কের হার নিজ কণ্ঠে ধারণ করে সুখ অনুভব করবেন। তিনি জানেন কৃষ্ণপ্রেম তার নিকট চরম এবং পরম কামনার ধন। নেক্সট, দেখো সখী কে ধনী সহচরী মেলি, হামারি জীবনে সঞ্চয় করতহি খেলি। বক্তাকে? শ্রীকৃষ্ণ। কোন শ্রেণীর পদ? পূর্বরাগ শ্রেণীর পদ। কবি কে? গোবিন্দ দাস। হামারি জীবন সঞ্চয় উক্তিটির তাৎপর্য কি? শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকার দর্শন লাভ করেছেন। তাকে দেখে শ্রীকৃষ্ণের মনে হয়েছে রাধার দেহ জ্যোতি যেন বিদ্যুৎ চমকের মতো। শ্রীমতীর দৃষ্টিতে ফুটে ওঠে স্থলপদ্ম রাজি। শ্রীকৃষ্ণের মনে হয়েছে আমারই জীবনের সঞ্চয়, অর্থাৎ আমার জীবন নিয়ে শ্রীরাধা খেলা করেছেন। শ্রীমতীর প্রথম দর্শনেই পরেই শ্রীকৃষ্ণের মনে পূর্ণ দর্শনের এবং মিলনের স্বাদ জেগে ওঠায় বিরহ কর্তার কৃষ্ণচিত্তে এমন ভাব জাগ্রত হয়েছে। নেক্সট, আজি রজনী হাম ভাগে, পোহালু পেখুলু পিয়ামুখ চন্দা, জীবন যৌবন সফল করি। নেক্সট, মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাও তো ছাতিয়া। কবিকে? বিদ্যাপতি। কোন পর্যায়ের পদ? মথুরা পর্যায়ের পদ। তাৎপর্য কি? ঘোর বর্ষার দিনে প্রিয় সমাগমের জন্য বিরহিণী নারীর হৃদয় ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু রাধিকার প্রাণ প্রিয় শ্রীকৃষ্ণ মথুরায় প্রবাসী, কাজেই প্রিয় মিলনের কোনো সম্ভাবনা নেই। একদিকে বর্ষার আগমনে দাদুরি আর ডাহুকির উল্লাসের সীমা নেই। তারা তাদের প্রিয়জনকে আহ্বান জানাচ্ছেন। তাদের এই আহ্বান রাধার হৃদয় তার বেদনার দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছেন। ওরা প্রিয়র সান্নিধ্য লাভ করবে, আর রাধাই শুধু বিরহ তাপিত বক্ষে কালযাপন করবে। ভাবতে গিয়ে রাধার হৃদয় দীর্ণ হয়ে যাচ্ছে। নেক্সট, অভিনব হেম কল্পতরু সঞ্চরু, সুরধুনু তীরে উজর। কবি কে? কবি গোবিন্দ দাস। কোন পর্যায়ের পদ? বিরঙ্গ বিষয়ক পর্যায়ের পদ। তাৎপর্য কি? সাক্ষাৎ দর্শন করতে বঞ্চিত হলেও কল্পনার দৃষ্টিতে কবি গৌরাঙ্গদেবের রূপ নির্মাণ করেছেন। তিনি মানস নেত্রে দেখেছেন হেম নির্মিত জলমান কল্প বৃক্ষ রূপে শ্রী গৌরাঙ্গ সুরধনুর তীরে আলোক দান করেছেন। কবি কল্পনায় এখানে যেন গৌরকান্তিক গৌর কিশোরের আসল স্বরূপ ধরা পড়েছে। স্বর্ণকান্তি গৌর সুন্দরকে দেখে যাতে কারো এটিকে প্রকৃত বক্ষ বলে ভ্রম না হয়, তার জন্য কবি শ্রীচৈতন্যের চলমান জীবন্ত রূপটিকে ফুটিয়ে তুলেছেন এবং তার দেহে কাস্তিতে
সুরধ্বনির তীরও উজ্জ্বল হয়ে উঠেছে। নেক্সট, কত চতুরারণ মরি মরি যাও তো, নয় তুয়া আদি অবসানা। কবি কোন কবি? কোন পর্যায়ের পদ? তাৎপর্য। কবি বিদ্যাপতি। কোন পর্যায়ের পদ? প্রার্থনা পর্যায়ের পদ। তাৎপর্য কি? জগৎপতি মাধবের নিকট সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে বিদ্যাপতি উদ্ধার পেতে চেয়েছেন। জগতে তিনি একমাত্র সৎ এবং সত্য, তাই উদ্ধার কর্তাও তিনি। জগতের স্রষ্টা ব্রাহ্মণ আদি সত্য থাকলেও পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কোনো আদি অন্ত নেই। অসংখ্য তরঙ্গ যেমন সমুদ্রের বুকে উত্থিত হয়ে আবার সমুদ্রের বুকে হারিয়ে যায়, অনুরূপভাবে অজস্র জীবনকুল তার দ্বারা সৃষ্ট হয়ে তার মধ্যেই সমাহিত হচ্ছে। তাই কবির দৃষ্টিতে ভগবান হলেন সমুদ্র আর মানসকুল তরঙ্গ মাত্র। এই বক্তব্যের মধ্যে দিয়ে কবি হিন্দু দর্শন বিষয়ক পাণ্ডিত্যের যথাযথ পরিচয় মেলে। নেক্সট, সৌন্দর্যে কইছে করবি অভিসার, হরি হর মানস সুরধ্বনি পার। কবি কে? গোবিন্দ দাস। কোন পর্যায়ের পদ? অভিসার পর্যায়ের পদ। তাৎপর্য কি? শ্রীমতী অভিসার যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তার সখী এই দুর্যোগময়ী রজনীর বিভীষিকার কথা স্মরণ করিয়া দিয়া বলে, এখনই বাইরে বেরোনো মানেই মৃত্যুকে ডেকে আনা। কিন্তু রাধা অনর, সখী শেষ চেষ্টা করতে ছাড়ে না। জিজ্ঞাসা করে, তুমি কেন অভিসার করবে? যার জন্য অভিসার করবে সেই প্রাণধন শ্রীকৃষ্ণ তো মানস সুরধ্বনি নামক হ্রদের অপর নামে রয়েছেন। তিনি তো কুঞ্জে এখন নেই, যেখানে রয়েছেন সেখানেও তোমার পক্ষে পৌঁছানো অসম্ভব। তবে এর মর্মার্থ হল, যমুনার অপর পারে যে পরম পুরুষ থাকেন, তাকে পেতে হলে মনের বাধা তো অতিক্রম করতেই হবে। নেক্সট, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে করিব রাধা। কবি কে? কোন পর্যায়ের পদ? বিশ্লেষণ করো। কবি কে? চণ্ডীদাস। কোন পর্যায়ের পদ? প্রেম বৈচিত্র্য পর্যায়ের পদ। বিশ্লেষণ করো। প্রেম যজরচিত্রী রাধিকা প্রেমধন কৃষ্ণকে আক্ষেপের সুরে জানাচ্ছেন, বধূ, আমার মনের দুঃখ তোমাকে কেমন করে জানাবো? অল্প বয়সে যখন ভালো করে বুঝতে শিখিনি, তখন তোমার প্রেমে মগ্ন থেকেছি, যার জন্য ঘরেতে দুদণ্ড স্থির থাকতে পারিনি। এ যে দিক নিদারুণ জ্বালা, তা তোমাকে আমি বোঝাতে পারবো না। পরজন্ম বলে যদি কিছু থাকে, তবে সাধারণ জোরে প্রথমে সাগরে ডুবে মরব, তারপর আমি শ্রীনন্দের নন্দন হয়ে জন্ম নেব, আর হে প্রাণ প্রিয় বধূ, তোমার করব রাধা, এবং প্রেম করেই তোমাকে ছেড়ে যাব, যখন বুঝবে রাধা হয়ে জন্মানো কি জ্বালা। নেক্সট, বধূ কি আর বলির তারে, জীবনের মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। কবি কে? চণ্ডীদাস। কোন পর্যায়ের পদ? নিবেদন পর্যায়ের পদ। তাৎপর্য কি? কৃষ্ণপ্রেম পাগলিনী রাধিকা অনেক ভেবে দেখেছেন যে এই বিশ্ব ভূমণ্ডলে কৃষ্ণ বিনা তার অন্য কোনো গতি নেই, কৃষ্ণ ছাড়া তার পক্ষে বেঁচে থাকা নিরর্থক। তাই তো আপনাকে উজাড় করে দেবার ভঙ্গিতে কৃষ্ণ স্বামীকে শ্রীমতী রাধিকা বলেছেন, ওহে বন্ধু, তোমাকে আর কি বলবো, বলার মতো তেমন আর কিছু তো নেই। শুধু এই নিবেদন করি যে জীবনে মরণে জনমে জনমে তুমি কেবল আমার প্রাণনাথ হও, আর আমি কিছু চাই না।
আমি তোমাতেই আত্মসমর্পিত। এইভাবে রাধা তার নিজস্ব সত্তার লোভ সাধন করে দিয়ে জন্ম জন্মান্তরের জন্য শ্রীকৃষ্ণের মিলন কামনা করেছেন। অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজর। কার সম্বন্ধে কথা বলা হয়েছে, কেন বলা হলো, এটি কোন পর্যায়ের পদ, কার সম্বন্ধে বলা হয়েছে? এখানে গৌরাঙ্গের সম্বন্ধে, গৌরাঙ্গ তার রূপের বর্ণনা দিয়ে পদকর্তা গোবিন্দ দাস সম্বন্ধে বলা হয়েছে। কেন বলা হলো? গৌরাঙ্গ যেন ভাগীরথীর তীর উজ্জ্বল করে এক অপূর্ব স্বর্ণময় কল্পবৃক্ষের মতো সঞ্চরণ করেছে, আর ভ্রমরের মদ বিভোর ভক্তগণ তার অঞ্চলচরণ কমলতলে গুঞ্জন ধ্বনি তুলেছে। পরিমলের লোভে সুর আর অসুর সবাই এখানে ছুটে আসছে। এটি গোবিন্দ দাসের বিরঙ্গ বিষয়ক পদের অন্তর্গত। নেক্সট, তাকর চরণে দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস রুহু দূর। কেন গোবিন্দ দাস একথা বলেছেন? এটি গোবিন্দ দাসের গৌরাঙ্গ বিষয়ক পদের পদ। গৌরাঙ্গের রূপ ও সৌন্দর্যের মুগ্ধ সমস্ত ভক্তগণ তার চরণ পদ লাভ করার জন্য ভক্ত ভ্রমণের দল ছুটে যেত তার কাছে। তার কিশোর সর্বক্ষণ প্রেমরত্ন রূপ ফল বিতরণ করে অখিল ব্রাহ্মণখণ্ডের মনোরথ পূর্ণ করেছেন। কিন্তু সেই গৌরাঙ্গের রূপ ও রস রূপ ফল থেকে বঞ্চিত হলেন, অর্থাৎ গৌরাঙ্গের মৃত্যুর পরে তিনি জন্মগ্রহণ করেছেন, ফলে তাকে দেখার সুযোগ তার হয়নি। তাই গোবিন্দ দাস গৌরাঙ্গের পাদপদ লাভ করে লাভ থেকে বঞ্চিত রইলেন। নটবর, নেক্সট কোশ্চেন, নটবর গৌর কিশোর কাকে বলা হয়েছে? নটবর কাকে বলা হয়েছে? গৌর কিশোরকে নটবর বলা হলো কেন? গৌরাঙ্গকে নটবর বলা হয়েছে তার দেহের ঘর্ম মধুর মতো বিন্দু বিন্দু খরিত হচ্ছে, আর তা থেকে কদম্বের মতো ভাবরাজি বিকশিত হচ্ছে। তার রূপের বর্ণনায় কবি গোবিন্দ দাস নটবরের সঙ্গে তুলনা করে গৌরাঙ্গকে নটবর গৌরকিশোর বলেছেন। নিরোধনয়নী ইত্যাদি কবিতাতে, নেক্সট কোশ্চেন, নিরোধনয়নী ইত্যাদি কবিতাটিতে কোন গৌর মহিমা প্রকটিত হয়েছে? অ্যান্সার, পথটি গোবিন্দ দাসের গৌরাঙ্গ বিষয়ক পর্যায়ের পথ। এতে রয়েছে গৌরাঙ্গের রূপের বর্ণনা। তার রূপ এই রকম: মেঘের ন্যায় নয়ন থেকে ঘন ঘন বাড়ি সঞ্চিত হচ্ছে, তার দেহের ঘর্মজল মধুর মতো বিন্দু বিন্দু খরিত হচ্ছে, আর তা থেকে কদম্বের মতো ভাবরাজি বিকশিত হচ্ছে। নটবরের মতো তিনি ভাগীরথীর তীরে উজ্জ্বল করে ঘুরে বেড়াচ্ছেন, আর সেখানে ভক্ত ভ্রমণের ভিড় করেছে। গৌর কিশোর তাদের মনোরথ পূর্ণ করেছেন। নেক্সট, আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ। এই কবিতাটি কোন ভাষায় লেখা? এর ক্রিয়াপদগুলির বৈশিষ্ট্য কি? কার রচনা? কোন পর্যায়ের পদ? নবদ্বীপ চন্দকে এর কেন কবি ইহাকে নবদ্বীপ চন্দন বলেছেন, তার গীরার্থ সংক্ষেপে লেখো। পদটি গৌরচন্দ্রিকা পর্যায়ের পদকর্তা হলেন রাধামোহন ঠাকুর। গৌরাঙ্গকে নবদ্বীপ চন্দ বলা হয়েছে। রাধা ভাবে ভাবিত শ্রী গৌরাঙ্গ হাতের পর মুখ ন্যস্ত করে আছেন। তিনি বারবার ঘরের বাইরে যাচ্ছেন আর আসছেন, আবার কখনো কখনো একা উদ্যানে পরিভ্রমণ করেন। তার পদের মত দুটি চোখে নানা ভাব প্রকাশ পাচ্ছে। পুলকজাত রোমাঞ্চে
তার সমস্ত দেহ শিহরিত হয়ে উঠেছে। পদকর্তা রাধামোহন ঠাকুর এই প্রেমের তল খুঁজে পাচ্ছেন না। এখানে পূর্বরাগের ভবে ভাবিত নবদ্বীপচন্দ্র শ্রী গৌরাঙ্গ, রাধার প্রেমে গৌরাঙ্গ এখানে বিহল হয়ে পড়েছেন। তাই পদকর্তা এই প্রেমের তল খুঁজে পাচ্ছেন না। নেক্সট, নাম পরতাপে যার ঐচ্ছন্ন করল গো। এখানে নাম পরতাপে যার ঐচ্ছন্ন করল গো। এখানে নাম প্রসঙ্গটি কটি রূপের কথা বলা হয়েছে? উত্তর, দ্বিজ চণ্ডীদাস রচিত এই পদটা বৈষ্ণব পদাবলীর পূর্বরাগের অন্তর্ভুক্ত। পূর্বরাগের একটা বিশেষ রূপ আছে, নামানুরাগ এবং শ্রবানুরাগ। শুধুমাত্র নামের উচ্চারণের রাধা মুগ্ধ হয়েছেন। রাধা কোনো সামান্য নায়িকা নন। বৈষ্ণব সাহিত্য দর্শনে তিনিই আদর্শ নায়িকা। বস্তুত এই নামের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের যে রূপ রাধার কাছে প্রকট ধরা দিয়েছে। নেক্সট, যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো, যুবতী ধরম কইছে র। রাধার মানসিক রূপ এই উক্তির আলোকে প্রকাশ করো। উত্তর, পদটি পূর্বরাগ পর্যায়ের অন্তর্ভুক্ত। পদকর্তা দ্বিজ চণ্ডীদাস এই শ্যামনামে এত মধু আছে যে নাম জপ করতে করতে রাধার দেহ অবশ হয়ে যায়। যার নামের প্রতাপে যুবতীর এই অবস্থা, তার অঙ্গ স্পর্শে যে কিভাবে তা তো ভাবতেই পারে না রাধা। যে দেহে এই নামের বাস, সেই দেহ দর্শনে যুবতীর ধর্ম কিভাবে আর থাকবে? সেই নামকে রাধা ভুলে যেতে চান, কিন্তু কিছুতেই ভুলতে পারেন না। নেক্সট, দরস পরশ লাগি আউলাইছে গা। আউলাইছে কথার অর্থ কি? এই উক্তির কাব্যরসের মূল কোথায়? আলোচ্য পদটি পূর্বরাগ পর্যায়ভুক্ত। পদকর্তা জ্ঞানদাস। আউলাইছে কথার অর্থ হলো আকুল হয়েছে, অর্থাৎ এলিয়ে পড়েছে। পদটি পূর্বরাগের অন্তর্ভুক্ত হলেও পদটাকে রসদগারের একটা উত্তম দৃষ্টান্ত বলে গ্রহণ করা হয়। অনস্ত বাসনার অনস্ত হাহাকার মাত্র 4 ছত্রের মধ্যে যেভাবে ধরা পড়েছে, তার নিখিল মানবের বেদনা পরিস্ফুট হয়েছে। কৃষ্ণের দর্শন ও স্পর্শ লেগে রাধার শরীর আকুল হয়ে উঠেছে। তত্ত্বগত অর্থ হলো ভগবানের দর্শনের ভক্তের মন ব্যাকুল হয়ে উঠেছে, যার মধ্য দিয়ে নিখিল মানবের বেদনা প্রকাশিত হয়েছে। নেক্সট, সখী কি পুচ্ছসি অনুভব মেয়। কবিতাটি কোন পর্যায়ের পদ? কবিতাটি পূর্বরাগ পর্যায়ের পদ। পদকর্তা কবি বল্লভ। এই পর্যায়ের রাধার মানস বৈশিষ্ট্যের পরিচয় দাও। রাধিকা তার সখীকে বলেছেন, তুমি আমার অনুভূতি জানতে চাইছো, কিন্তু ভালোবাসার অনুভব তো ব্যাখ্যা করে বোঝানো যায় না। এ তো কোনো জড় বস্তু নয় যে এর কোনো একটা স্থায়ী রূপ থাকবে। প্রতি মুহূর্তে ভালোবাসার রূপ পাল্টাচ্ছে, নব থেকে নবতর রূপে প্রকাশিত হচ্ছে। সেই ভালোবাসা প্রতি অনুরাগকে কি কথা দিয়ে ব্যাখ্যা করা যায়? যা তিলে তিলে নতুন রূপ লাভ করছে, তাকে তো প্রকাশ করা যায় না। কণ্টক গাড়ি কমল সমপদতল ইত্যাদি পদে যে অভিসারের প্রস্তুতির চিত্র অঙ্কিত হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর, পদটি অভিসার পর্যায়ভুক্ত গোবিন্দ দাসের রচিত পদ। আঙ্গিনার মাঝখানে কাঁটা পুঁতে কাপড়ের টুকরো দিয়ে পায়ের নপুর বেঁধে গাগরির জল ঢেলে আঙ্গিনাকে পিছল করে শ্রীমতী রাধা পা টিপে টিপে চলেছেন। হে মাধব, তোমার অভিসারের জন্য মন্দিরে রাত জেগে
ধনী দুস্তর পথ চলার সাধনা করেছেন। অন্ধকারে পথ চলবার আশায় দুই চোখ ঢেকে ভাবিনী চলেন। তিনি হাতের কঙ্কন বাঁধা দিয়ে ওঝার কাছ থেকে সর্পের বশ করার মন্ত্র শেখেন। গুরুজনের বচনকে তিনি বধিরের মতো মানেন। এক কথা বললে অন্য কথা শোনেন। পরিজনের কথায় তিনি বেকারের মতন হাসেন। গোবিন্দ দাস তার সাক্ষী রয়েছে। নেক্সট, মন্দির বাহির কঠিন কপাট। এই উক্তিটিতে কবির বক্তব্য কি তা আলোচনা করো। পদটি গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের অন্তর্ভুক্ত। নায়িকার প্রণয়নে গভীরতায় ওই প্রাবল্য প্রকাশের জন্য গোবিন্দ দাস প্রাকৃতিকারকে টেনে এনেছেন। তার বর্ণনায় কবি চিত্রগীত রচনায় দক্ষতা প্রকাশ পেয়েছে। দুর্দান্ত বর্ষার চিত্র কবি জীবন্ত করে তুলেছেন। বর্ষা এসে গেছে ঘন কৃষ্ণ মেঘে আকাশ ঢাকা, চারিদিক অন্ধকার, মেঘের প্রচণ্ড গর্জন। এমন দিনে রাধার অস্তরে কৃষ্ণের আবির্ভাবা, রাধা হৃদয় সমুদ্র উদ্দল ও স্থির। কৃষ্ণের সঙ্গে মিলনের অভিসারে যেতে হবে এই দুর্যোগের পথ চিরে। ঘরের কপাট বন্ধ, তবুও রাধিকার অভিসারে যাত্রা করতে হবে। নেক্সট কোশ্চেন, মন্দির বাহির ইত্যাদি পদটিতে হরি কোথায় আছেন বলা হয়েছে? দুর্যোগের সময়। উত্তর, দুর্যোগের সময় অভিসারে বাধা দেয় প্রিয় সখী। ঝড় জলে বজ্রপাতের মধ্যে পথে বেরুলে রাধার মৃত্যু অবধারিত। তার কাছে প্রাকৃতিক বাধা কিছুই নয়, তার নিজের মধ্যে কৃষ্ণ বিরাজ করছে, যার ফলে তার আর কোনো দিকে মন নেই। মন কেবল সেই কৃষ্ণের প্রতি। নিজের মর্যাদা যে কৃষ্ণ সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, তার কাছে সাংসারিক বাধা তটিনী স্বরূপ। বিরহ পর্যায়ের কবিতায় বিদ্যাপতি নেক্সট কোশ্চেন, বিরহ পর্যায়ের কবিতায় বিদ্যাপতি শূন্যতার যে সর্বসম্মত চিত্র রচনা করেছেন তার পরিচয় দাও। উত্তর, মিলনের পর বিরহের পদ রচনায় বিদ্যাপতি দক্ষতা আরও বেশি। মিলনের রাধা যে আনন্দ চাঞ্চল্য বিরহে, তারই ব্যাখ্যা আরও অধিক হয়ে ওঠে। না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণা আরও ব্যাপক ও গভীর। কর্তব্যের আহ্বানে কৃষ্ণ মথুরা চলে যান। বৃন্দাবনে মিলন কুঞ্জনে যে আসে শূন্যতা। বৃন্দাবনের তরুলতা পশু পাখি সবাই কৃষ্ণ বিরহে নীরব বিষণ্ণ। নন্দপুর চন্দ্রবীণা, বৃন্দাবন অন্ধকার। এ যেন রাধার অসীম বিরহ শূন্যতার প্রতীক। রাধার দুচোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। বিরহ যন্ত্রণা দগ্ধ রাধার জ্যোতির্ময়ী মূর্তি ফুটে উঠেছে মথুরা পদে। তবুও আশায় প্রতীক্ষায় দিন গোনেন রাধা, এই আশায় যে কৃষ্ণ নিশ্চয়ই ফিরে আসবেন। দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়, তবুও কৃষ্ণ ফিরে আসেন না। বিরহের যন্ত্রণায় রাধা শীর্ণকায়া হয়ে ওঠেন। তখন তার হৃদয়ে আক্ষেপ ধ্বনিত হয়। তো এই ছিল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ বেঙ্গলি বিএনজিজি জেনারেলে কিছু ইম্পর্টেন্ট সাজেশন। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে এবং প্রশ্নগুলো তোমরা খুঁটিনাটি মাঝে মধ্যে যদি আমার কোনো পড়তে ভুল থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় তুলে রাখবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা আশা করি এইখান থেকে তোমাদের যে এক্সাম রয়েছে, এক্সামে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং যদি উপকৃত হও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এরকম নানা ধরনের